বাংলাদেশের রাজনীতি একসময় নারী নেতৃত্বের ব্যতিক্রমী উদাহরণ হয়ে উঠেছিল দক্ষিণ এশিয়ায়। প্রায় ৩ যুগ ধরে ক্ষমতার কেন্দ্রে ছিলেন দুই নারী। রাষ্ট্র ক্ষমতা, দলীয় রাজনীতি ও জাতীয় সিদ্ধান্তের প্রতিটি স্তরে তাদের উপস্থিতি ছিল অনিবার্য। তবে সময় বদলেছে। আজ দেশের রাজনীতিতে এমন এক পর্যায়ে দাঁড়িয়ে যেখানে ক্ষমতার দৃশ্যপটে নারীর উপস্থিতি ক্রমশ ম্লান হচ্ছে। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। বাংলাদেশের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণ অভ্যুত্থানে পদত্যাগ করে নির্বাসনে আছেন। বেশ কিছুদিন বিরোধী দলীয় নেত্রীর দায়িত্বে থাকা রওশন এরশাদও অনেকদিন ধরে অসুস্থ। ফলে রাজপথের রাজনীতিতে সক্রিয় নেই কেউই। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপি অনুযায়ী রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত মোতাবেক ৩৩% নারী পদ পূরণের বিধান রয়েছে, কিন্তু কোনো দলেই সেই প্রতিফলন নেই। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার মৃত্যু রাজনীতিতে নারী নেতৃত্বের বড় সংকটই তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ২০২৬ সালের নির্বাচনকে সামনে রেখে প্রথম সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে বাংলাদেশ জামাত ইসলামী। ৩০০ আসনে প্রার্থী দিলেও সেখানে একজনও নারী নেই। এছাড়া অন্যতম বৃহৎ দল বিএনপি এখন পর্যন্ত ঘোষিত প্রার্থী তালিকায় বেগম খালেদা জিয়া ছাড়া নারী প্রার্থী আছেন মাত্র ৭ জন। তার আসনে বিকল্প প্রার্থী কারা হবেন তা এখনও জানানো হয়নি। বিএনপির নারী নেতৃত্বের মধ্যে অনেকদিন ধরে আলোচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা। ২০১২ সালে রাজনীতিতে হাতেখড়ি পেশায় আইনজীবী রুমিনের। সে সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের দাবিতে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছিল। সে সময় বিএনপির আন্তর্জাতিক কমিটির সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে রাজনীতিতে পথ চলা শুরু করেন তিনি। পরবর্তী সময়ে রুমিন ফারহানাকে বিএনপির পক্ষে গণমাধ্যমে বেশ সরব হয়ে উঠতে দেখা গেছে। ২০১৮ সালের নির্বাচনের পর বিএনপির মনোনীত সংরক্ষিত মহিলা আসনের সদস্য রুমিন ফারহানা সংসদে একটি বক্তব্য নিয়ে মূলত ব্যাপক আলোচনা তৈরি হয়। রুমিন ফারহানা তার বক্তব্যের শুরুতেই যখন বলেন এই সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়, তখন সরকার দলীয় সংসদ সদস্যরা ব্যাপক শোরগোল শুরু করেন। ওই সময় নানা ইস্যুতে সংসদ অধিবেশনে মন্তব্যের কারণে রুমিন ফারহানা আলোচনায় ছিলেন। এক পর্যায়ে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউটও করেন তিনি সহ বিএনপির এমপিরা। বিগত বছরগুলোতে টকশো থেকে শুরু করে বিভিন্ন ফোরাম ও সেমিনারে সরব ভূমিকায় ছিলেন রুমিন ফারহানা। তবে এবার বিএনপির পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেন এই নেত্রী। এরপর থেকেই দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় এবং ৩০ ডিসেম্বর তাকে বহিষ্কার করে দল। এই বহিষ্কার আদেশই বিএনপির সঙ্গে নিজের যাত্রার শেষের ক্লিয়ার ইন্ডিকেশন বলেও বিবিসিকে জানিয়েছেন রুমিন ফারহানা নিজেই। অন্যদিকে নতুন আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল এনসিপি প্রথমে ১২৫টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছিল। বারবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও গণমাধ্যমে দেওয়া তাদের প্রাথমিক প্রার্থী মনোনয়ন তালিকায় মাত্র ১৩ জন নারীর নাম দেখা যায়, যা মোট আসনের ১০%-এর একটু বেশি। তবে সবশেষ জামাতের সঙ্গে জোট ঘোষণার পর দলটির পক্ষ থেকে জানানো হয় ৩০টি আসনের প্রার্থী হবে তারা। তবে জোট ঘোষণার পর এনসিপির পরিচিত মুখ ডাক্তার তাসনিম জারা, ডাক্তার তাসনুভা জাবিন দল থেকে পদত্যাগ করেন। তাসনিম জারা স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিলেও সরিয়ে দাঁড়িয়েছেন জাবিন। আরেক সম্মুখ সারির নেত্রী নুসরাত তাবাসসুমও নির্বাচনে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছেন। ২০২৪-এর আন্দোলনের পর নতুন বাংলাদেশের যে কথা বলা হচ্ছিল, সেখানে যে কয়জন তরুণ নারী সামনে এগিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন এই ৩ নারী। তাই নির্বাচন, জোট, আন্দোলন কিংবা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোথাও নারী নেতৃত্বের বিষয়টি দৃশ্যমান নয়। শারীরিক অবস্থার কারণে মূল রাজনৈতিক মঞ্চ থেকে অনেক দিন দূরে ছিলেন খালেদা জিয়া। বিগত বছরে তার চিকিৎসার প্রতি মনোযোগ ছিল পরিবার ও দলের। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার ছেলে তারেক রহমান। তাই মাঠের রাজনীতি থেকে শুরু করে আলোচনার টেবিল পর্যন্ত নারীরা যেন ধীরে ধীরে অদৃশ্য হয়ে পড়ছেন। ১৯৯০-এর পর বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা কেন্দ্র কিংবা বিরোধী দল যে কোনো অবস্থানে নারীদের দৃঢ় উপস্থিতি ছিল। সামরিক শাসক এইচ এম এরশাদের পতনের পর ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার ১৪০টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি। আওয়ামী লীগ পেয়েছিল ৮৮টি আসন। জাতীয় পার্টি ও জামাত ইসলামী পেয়েছিল যথাক্রমে ৩৫টি ও ১৮টি আসন। নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তখন বিরোধী দলীয় নেত্রী। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি সরকারের অধীনে বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামাত ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল সে নির্বাচন বর্জন করে। অংশ নিয়েছিল মাত্র ৩টি দল। একতরফা সে নির্বাচনে বিএনপি ২৭৮টি আসনে জয়লাভ করে। এই সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। খালেদা জিয়া সংসদ নেতা হলেও কোনো বিরোধী দলীয় নেতা ছিল না। ১৯৯৬ সালে ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬টি, বিএনপি ১১৬টি, জাতীয় পার্টি ৩২টি, জামাত ইসলামী
3টি আসনে জয় পায়। জাতীয় পার্টির সমর্থন নিয়ে 21 বছর পরে সরকার গঠন করে আওয়ামী লীগ। শেখ হাসিনার সংসদ নেতা হন, বিরোধী দলীয় নেতা হন খালেদা জিয়া। 2001 সালের 1 অক্টোবর 8ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে বিএনপি জামাত ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে। বিএনপি 193টি আসনে, আওয়ামী লীগ 62টি আসনে, জামাত ইসলাম 17টি এবং জাতীয় পার্টি ও ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট 14টি করে আসনে জয় পায়। জামাত ইসলামীকে নিয়ে সরকার গঠন করে বিএনপি। সংসদ নেতা হন খালেদা জিয়া এবং বিরোধী দলীয় নেতা হন শেখ হাসিনা। 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে জাতীয় পার্টি ও কিছু বামপন্থী দলের সঙ্গে একত্রিত হয়ে মহাজোট গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনে আওয়ামী লীগ 230টি, বিএনপি 30টি, জাতীয় পার্টি 27টি, জাসদ 3টি, জামাত ইসলাম 2টি, ওয়ার্কার্স পার্টি 2টি আসনে জয় পায়। এবার সংসদ নেতা হন শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা হন খালেদা জিয়া। বিএনপি ও জামাত ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দলের বর্জনের মধ্য দিয়ে 2014 সালের 5 জানুয়ারি বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে 153টি আসনে কোনো ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের শরিকরা এসব আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পান। সব মিলিয়ে আওয়ামী লীগের ঝুলিতে আসন সংখ্যা দাঁড়ায় 234টি। জাতীয় পার্টি পায় 34টি আসন। জাতীয় পার্টি তখন একদিকে সরকারের 32 সভা ছিল, অন্যদিকে তারা বিরোধী দলগুলোর আসনেও বসেছিল। শেখ হাসিনা হন প্রধানমন্ত্রী। 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়। ডক্টর কামাল হোসেন নেতৃত্বে থাকলেও জাতীয় ঐক্যফ্রন্টের চালিকা শক্তি ছিল বিএনপি। নির্বাচনে মোট 39টি দল অংশ নেয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ 258টি আসন পায়, জাতীয় পার্টি পায় 22টি, ধানের শীষ প্রতীক নিয়ে 8টি আসনেও জয় পায় জাতীয় ঐক্যফ্রন্ট। সংসদে বিরোধী দল হয় জাতীয় পার্টি এবং বিরোধী দলের নেতা হন এইচ.এম. এরশাদ। তার মৃত্যুর পর বিরোধী দলের নেতা হন রওশন এরশাদ। খালেদা জিয়ার মৃত্যুতে রাজনীতিতে নারী নেতৃত্বে একটি শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ভবিষ্যতে রাজনীতিতে এর তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ। তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় রাজনীতিতে নারী নেতৃত্বের ক্ষেত্রে বড় একটা প্রভাব ছিল পারিবারিক ব্যাকগ্রাউন্ড। বাংলাদেশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। আমরা প্রধান যে 2 নারী চরিত্র দেখেছি তাদের উত্থানও কিন্তু সেই পরিবারের হাত ধরেই। তিনি বলছেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে হয়তো আমরা দেখতে পারি, আর খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান আসতে পারেন নেতৃত্বে। আগামী দিনগুলো বলে দেবে এই পরিবার থেকে নতুন নারী নেতৃত্ব উঠে আসতে পারে কিনা। সাব্বির আহমেদ মনে করেন, রাজনৈতিক নেতৃত্বে যদি কেউ আসেন সেটা পরিবারতন্ত্রের মধ্য থেকেই কেউ আসবেন। রাজনীতি পর্যবেক্ষক ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা বলেন, আরপি অনুযায়ী দলের সদস্যদের মধ্যে অন্তত 33% নারী হওয়ার কথা থাকলেও বাস্তবে তা নেই। এমন অবস্থায় খালেদা জিয়ার মৃত্যু অবশ্যই নেতৃত্বে একটা সংকট তৈরি করবে। মিতি সানজানা বলছেন, আমাদের এক্সিস্টিং যে আইনগুলো আছে নির্বাচন সংক্রান্ত, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে একটা নাম্বার অফ উইমেন এঙ্গেজ থাকবেন বা থাকতে হবে, কিন্তু সেটা নেই। কোনো বড় দলগুলোর মধ্যে কোনোভাবে সেই প্রতিফলন দেখতে পাই না। তাই এখানে নারী নেতৃত্ব শূন্য হয়ে যাওয়ার একটা শঙ্কা দেখা দিচ্ছে বলে মন্তব্য করেন এই আইনজীবী। 2024 সালে গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশের যে কথা বলা হচ্ছিল, সেখানে যে কয়জন তরুণ নারী সামনে এগিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন তাসনিম জারা, তাসনুমা জেবিন, নুসরাত তাবাসসুম। আর সাম্প্রতিক সময়ে বিএনপির হয়ে বিভিন্ন মাধ্যমে সরব ছিলেন রুমিন ফারহানা। তাদের সবাই দল থেকে বের হয়ে গেছেন বা ছিটকে গেছেন। তাদের এই অবস্থান রাজনীতিতে কী প্রভাব ফেলতে পারে, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক সাব্বির আহমেদ বলেন, এখানে পুরুষ নারী সমস্যা না, তাদের ক্ষেত্রে সমস্যা হয়েছে দৃষ্টিভঙ্গিতে। তাদের ঠান্ডা মাথায় রাজনীতি করা দরকার। তবে তাদের এই ছিটকে পড়াকে রাজনীতির ভবিষ্যতের জন্য নেতিবাচক মনে করছেন মিতি সানজানা। তিনি বলছেন, আমরা দেখছি যে বিভিন্ন শীর্ষস্থানে বিভিন্ন নারীরা যারা পলিটিক্সে আসছেন, এসে আবার সেখান থেকে তারা ছিটকে পড়ে যাচ্ছেন। আইন কানুন থেকে শুরু করে সামাজিক প্রেক্ষাপট, সাইবার বুলিং, এই বিষয়গুলো এখানে কিন্তু বড় একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে যে কেন তারা কোনো ধরনের নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না। এই আইনজীবী বলেন, অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে তারা দল থেকে বের হয়ে যাবেন, স্বতন্ত্র নির্বাচন করবেন, কিন্তু সেখানেও নানা ধরনের প্রতিবন্ধকতা দেখা যাচ্ছে। নানাভাবে নারীরা সোশ্যাল স্টিগমা এবং সাইবার হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। তারা কোনো পলিটিক্যাল পার্টি থেকে সরে গেলেও রাজনীতির বলয় থেকে যেন সরে না যান, সেই বিষয়টা খেয়াল রাখা উচিত বলে মনে করেন। তারা কোনো একটা পলিটিক্যাল পার্টি থেকে সরে গেলেও রাজনীতির বলয় থেকে যেন সরে না যান, সেই বিষয়টা খেয়াল রাখা উচিত বলে মনে করেন মিতি সানজানা। জাতীয় রাজনীতির স্বার্থেই তাদের নিরাপত্তা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, আমি অবশ্যই মনে করি রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং আমাদের আইনি কাঠামোয় সেভাবে শক্ত করে জায়গাটিকে নিশ্চিত করতে হবে যেন তাদের পার্টিসিপেশনটা সহজ হয়।